শুরু করছি পদ্মজা পর্ব ২৪। লিখেছে ইলমা বেহেরোজ। বারান্দার গ্রিলে হাতে রেখে আকাশের দিকে তাকিয়ে আছে পদ্মজা। তার পরনে শাড়ি রয়ে গেছে। আকাশের বুকে থালার মতো একখানা চাঁদ। চাঁদের আলোয় চারিদিক ঝিকমিক করছে। চারপাশ থেকে ভেসে আসছে ঝিঝি পোকার ডাক। খুব সুন্দর দৃশ্য। পদ্মজা কেঁপে ওঠে। পিছনে ফিরে তাকালো। মোর্শেদকে দেখতে পেয়ে গোপনে হাঁপ ছাড়ল। মোর্শেদ বললেন, তোর মায়ে কি আর ওঠে নাই? না আব্বা। মোর্শেদ চিন্তিত ভঙ্গিতে কিছু ভাবলেন। তারপর বললেন, তুই হজাক কেন? যা ঘরে গিয়ে ঘুমা, আমি ঘাটে যাইতাছি। আচ্ছা আব্বা। মোর্শেদে যাওয়ার পরে পদ্মজা তাকিয়ে রইল। সে কি যেন ভাবছে, কিন্তু কি ভাবছে ধরতে পারছে না। কুকুরের ঘেউ ঘেউ ঢাকে উদাসীনতা কেটে গেল। শাড়ির আঁচল টেনে সাবধানে হেঁটে সদর ঘরে ঢুকল। সদর ঘরে পাটি বিছিয়ে দূর দূরান্ত থেকে আসা আত্মীয়রা ঘুমাচ্ছে। তাদের ডিঙিয়ে পদ্মজা হেমলতার ঘরে আসে। হেমলতা ঘুমাচ্ছেন বেঘরে। শুনেছিলেন লিখন শাহকে নিয়ে তার মা নিজের ঘরে গিয়েছিলেন। এরপর কি হলো কে জানে। সন্ধ্যার পর পূর্ণাকে জানালো আম্মা ঘুমাচ্ছে। হেমলতা কখনো সন্ধ্যার সময় ঘুমান না, তাই পদ্মজা ঘুমটা টেনে হেমলতার ঘরে ছুটে আসে। হেমলতাকে এত শান্তিতে ঘুমাতে কখনো দেখেনি পদ্মজা, তাই আর ডাকেনি। কেউ ডাকতে আসলে তাড়িয়ে দিয়েছে। ঘুমাচ্ছে যখন ঘুমাক না। এখন মধ্যরাত। পদ্মজা হেমলতার মুখের সামনে মাটিতে বসে এক দৃষ্টিতে তাকিয়ে থাকে মায়ের দিকে। গলা কাঁপছে তার। শ্বশুর বাড়ি কীভাবে থাকবে সে? মাকে ছাড়া দুদিন থাকতে গিয়ে এত বড় ঝড় বয়ে গেল, আর এখন সারা জীবনের জন্য মায়ের ছায়া ছেড়ে দিতে হবে। এই মুখটা না দেখলে তার দিন কাটে না। এই মানুষটার আদরের শাসন ছাড়া দিন সম্পূর্ণ হয় না। পদ্মজা বিছানায় মাথা ঢুকে ফুঁপিয়ে উঠল। অস্পষ্ট করে ডাকলো আম্মা। সঙ্গে সঙ্গে হেমলতা চোখ খুলেন। পদ্মজা খেয়াল করলো না। সে কাঁদতে কাঁদতে চাপা স্বরে বলছে, তোমাকে ছাড়া কেমনে থাকবো আম্মা? বিয়ে করাটা কি খুব দরকার ছিল? ছিল। পদ্মজা চমকে উঠে সাথে মাথা তুলল। গলার স্বর আগের অবস্থানে রেখে বলল, কেন আম্মা? সব জানতে নেই মা। পদ্মজা মাথা নত করে নাক টানে। হেমলতা বললেন, বিয়ে হতেই হবে। বর বদল হলে সমস্যা নেই। তোর কি আর কাউকে পছন্দ? হেমলতার প্রশ্নে পদ্মজা বিব্রত হয়ে উঠল। হেমলতা প্রশ্নটা করতে দিয়ে অস্বস্তি বোধ করলেন। পদ্মজা মাথা দুপাশে নাড়িয়ে জানান, তার আলাদা করে কাউকে পছন্দ নেই। হেমলতা উঠে বসেন। চুল কোপা করতে করতে প্রশ্ন করেন, রাত কি খুব হয়েছে? মানুষের সাড়া নেই। মাঝরাত, আর তুই জেগে থেকে কাঁদছিস? হেমলতা বললেন মৃদু ধমকের স্বরে। পদ্মজা নিরুত্তর। হেমলতা জানালার বাইরে চেয়ে দেখলেন চাঁদের আলোয় চারিদিক উজ্জ্বল। চাঁদের আলো গোলে ঘরের মেঝেতে পড়ছে। জ্যোৎস্না রাত তিনি বিছানা থেকে নামতে নামতে পদ্মজাকে তাড়া দেন। শাড়ি পাল্টে সালোয়ার কামিজ পরে নে। কেন আম্মা? যা বলছি কর। পদ্মজা শাড়ি পাল্টে নিল। উঠোনে এসে দেখে হেমলতার হাতে বৈঠা। পদ্মজা অবাক হয়ে প্রশ্ন করলো, আম্মা তুমি নৌকা চালাবা? পূর্ণারে নেওয়া উচিত। যা ওকে ডেকে নিয়ে আয়। প্রান্তপে মাঝে ট্রেন না পায়। পদ্মজা অসহায়ের মতো তাকিয়ে রইল মায়ের দিকে। হেমলতা তাড়া দেন, যাবি তো? পদ্মজা হন্তদন্ত হয়ে গেল। কয়েক মিনিটের মধ্যে পূর্ণাকে নিয়ে ফিরল। পূর্ণা ঘুমে ঢুলছে। হেমলতা ঘাটে এসে দেখেন মোর্শেদ নৌকায় বসে বিড়ি ফুঁকছেন। নৌকা ছাড়ো। মোর্শেদ দুই মেয়ে আর বউকে দেখে হকচকিয়ে গিয়েছেন। তার মধ্যে হেমলতা যেভাবে বললেন নৌকা ছাড়ো, আরও ভড়কে গেলেন। চোখ বড় বড় করে প্রশ্ন করলেন, কেন? কি তা হইছে? মোর্শেদের জবাব না দিয়ে পদ্মজা পূর্ণাকে নিয়ে হেমলতা নৌকায় উঠে পড়েন। স্থির হয়ে বসেন। বইটা মোর্শেদের দিকে বাড়িয়ে দিয়ে মিষ্টি করে হেসে বলেন, জ্যোৎস্না রাতে নৌকা ভ্রমণে বের হয়েছি আমরা। তুমি এখন আমাদের মাঝি। হেমলতা থামেন। এরপর আঞ্চলিক ভাষায় বললেন, লও মাঝি, বইটা লও। ছাড়ো তোমার নৌকা। যত চিকি চাইবা তুমি ততই পাইবা। একসাথে চারটা দুঃখী মানুষ হেসে ওঠে। মোর্শেদ বউটা হাতে নিয়ে নৌকা ছাড়েন। হুট করে যেন তার করছে যুবককালের রক্ত শরীরে টকবক করছে। এই তো তার সংসার, এই তো তার আনন্দ। রাতের নির্মল বাতাস, মাদিনী নদীর স্বচ্ছ জলের প্রতিছবি। কচুরিপানারা ভেসে যাচ্ছে। সব কিছু সুন্দর, মুগ্ধকর। পূর্ণার বুকের ভারটা খুব হালকা লাগছে।
পদ্মজা প্রাণ ভরে নিঃশ্বাস নেয়। রগে রগে শান্তি ঢুকে পড়ে। আল্লাহ তাআলা যেন প্রকৃতির সৌন্দর্য যে কোনো দুঃখী মানুষকে সুখ অনুভব করানোর মন্ত্র ঢেলে দিয়েছেন। মোর্শেদ নাকি গো? হিন্দু পাড়া থেকে কেউ একজন চেঁচিয়ে ডাকলো। মোর্শেদ এক হাত তুলে জবাব দিলেন, হ দাদা আমি। রাতের বেলা যাইতাছো কই? মেয়ে বউনে জ্যোৎস্না পোয়াইতে বার হইছি দাদা। তোমাদেরই দিন মিয়া। মোর্শেদ আর কিছু বললেন না, হাসলেন। ওপাশ থেকেও আর কারো কথা শোনা গেল না। নৌকা আটপাড়া ছেড়ে হাওরে ঢুকে পড়েছে। শাঁসা করে বাতাস বইছে, গায়ের কাপড় উঠছে। হেমলতা দুই মেয়ের মাঝে এসে বসেন। তিনি চাদর নিয়ে এসেছেন। মেয়েকে দুহাতে জড়িয়ে ধরে চাদরে ঢেকে দেন। বাতাসে চাদর উড়ে আরও আওয়াজ তুলছে। চারটা একদম মাথার উপর, তাদের সাথে সাথে ঘুরছে। এত সুন্দর সময়, এত সুন্দর রাত বারবার ফিরে আসুক। মোর্শেদ হাঁ করে তাকিয়ে থাকেন সামনে থাকা তিনটি মানুষের দিকে। তাদের চোখ মুখ খুশি ঝিলিক মারছে, অথচ তিনি জানেন এক একজন কতটা দুঃখী। মোর্শেদ ঢোক গিলে লুকায়িত এক সত্যের কষ্ট লুকিয়ে যান, যা হেমলতার তিনি ছাড়া কেউ জানে না এই কলিজা ছিঁড়া কষ্টের কথা। মোর্শেদ হেসে বললেন, এই অভাগা মাঝিরে কি আপনারা আপনাদের মাঝে জায়গা দিবেন? মোর্শেদের কণ্ঠে শুদ্ধ ভাষায় মিষ্টি আবদার শুনে পদ্মজা পুলকিত হয়ে উঠল। ইস, আজ সব কিছু কত সুন্দর। পূর্ণা বলে, দেব এক শর্তে, নৌকা চালানোর বিনিময়ে সিকি যদি না নেন। মোর্শেদ মেয়ের রসিকতা দেখে হাহা করে হাসেন। সে হাসি বারবার প্রতিধ্বনিত হয়ে ফিরে আসে কানে। তিনি বৈঠা রেখে এগিয়ে আসেন, হেমলতার সামনে বসেন। নৌকা নিজের মতো যেদিকে ইচ্ছা ছুটে চলছে। মোর্শেদ হেমলতাকে বলেন, দুইটা ছেড়ে খালে তুমি ধইরা রাখবা? ছাড়ো তো এবার। আয় রে তোরা আমার ধারে আইয়া ব। পদ্মজা অবাক হয়ে মায়ের দিকে তাকায়। পদ্মজা মোর্শেদের ডান পাশে বসে আর পূর্ণা বাম পাশে। মোর্শেদ পূর্ণাকে এক হাতে, পদ্মজাকে আরেক হাতে জড়িয়ে ধরে হুহু করে কেঁদে ওঠেন। অপরাধীর স্বরে বলেন, আমি বাপ হইয়া পারি নাই আমার ছেলেদের বেইজ্জতির হাত থেকে রক্ষা করতে। আমারে মাপ কইরা দিস তোরা। মোর্শেদ কখনো এত আদর করে পদ্মজাকে দড়িয়ে ধরেননি। এই প্রথম ধরেছেন, আবার কাঁদছেন। পদ্মজার কোমল নরম মন ব্যথিত হয়ে চোখ বেয়ে জল রূপে বেরিয়ে আসে। হেমলতা মোর্শেদের পায়ের কাছে বসেন। মোর্শেদের হাঁটুতে মাথা রেখে দুই মেয়ের হাত চেপে ধরে রাখেন। কেটে যায় অনেক মুহূর্ত। নৌকা হাওরের পানির স্রোতে একবার এদিক তো আরেকবার ওদিক যাচ্ছে। বাতাসে চারজনের চোখের জল শুকিয়ে ত্বকের সাথে মিশে গেছে। নিস্তব্ধতা ভেঙে পদ্মজা বলল, জানো আম্মা, আজ আমি বুঝলাম জীবনে সুখ বা দুঃখ কোনোটাই চিরস্থায়ী নয়। দুঃখ মর্মাহত না হয়ে সুখের সময়টা তৈরি করে নিতে হয়, তাহলে জীবন সুখকর মুহূর্ত আসে। আবার সুখ সর্বক্ষণ সাথে থাকে না। দুনিয়ার লীলা খেলার সত্ত্বে দুঃখ বারবার ফিরে আসে। হেমলতা পদ্মজার দিকে না তাকিয়ে পদ্মজার ডান হাতে চুমু দেন। চারটা অর্ধেক হয়ে এসেছে, খুব তাড়াতাড়ি আকাশে মিলিয়ে যাবে।